নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত, ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আজ আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই বইটি হলো PHIC 104। আজকে ইউনিট 10 নিয়ে আমরা আলোচনা করব। এই ইউনিট 10-এর মুখ্য বিষয় কি না আফ্রিকা। এই আফ্রিকা শব্দটির সঙ্গে যেন কোথায় একটা রহস্যময়তা জড়িয়ে রয়েছে। আফ্রিকা মানেই হচ্ছে ঘন অন্ধকার, জঙ্গল এবং সেখানে নানান রকম বন্য উপজাতিরা বাস করে, কত রকমের পশু, অজানা প্রাণী, ভয়ঙ্কর তারা, এবং যে কোনো ক্ষেত্রে যেন একটা আলো আঁধারি পরিবেশ, মৃত্যুর হাতছানি। কোথাও বা আমাদের বিভিন্ন সাহিত্যে আফ্রিকায় গুপ্তধনের যে খোঁজের কথা আপনারা নিশ্চয়ই পড়েছেন, যে আফ্রিকার সঙ্গে একটা রহস্যময়তা জড়িয়ে রয়েছে। আজও আফ্রিকা বলতেই যেন আমাদের মনে হয় যেন কোন দূরের একটা কন্টিনেন্ট। তো পৃথিবীর মানচিত্রে এই আফ্রিকা একটা কন্টিনেন্ট। দেখুন, অন্যান্য সব কন্টিনেন্টের মাঝে কেমন একটা নীল রঙের কালার এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে নীল, এই নীল কালারটার সঙ্গে যেন মনে হচ্ছে কোথায় একটা অজানা কোনো রহস্যের হাতছানি রয়েছে আফ্রিকা। তো এই আফ্রিকা আজও যদি আধুনিক যুগেও আমাদের মনে যদি এইরকম একটা অজানার হাতছানি দেয়, একটা রহস্যময়তার হাতছানি আমাদের মধ্যযুগের যে আফ্রিকা, সেই আফ্রিকা তাহলে কেমন ছিল, তাকে কেন্দ্র করেই এই ইউনিট 10-এ আলোচনা সন্নিবেশিত হয়েছে। আজকের আলোচনা আফ্রিকা। এই আফ্রিকার যে আধুনিক যে মানচিত্র, সেই মানচিত্রটাও তুলে ধরা হয়েছে। তার মধ্যে আমাদের আলোচনায় প্রধানত আসবে ইথিওপিয়া, মরক্কো এবং সুদান, তার জিম্বাবুয়ে প্রভৃতি অঞ্চলগুলিকে কেন্দ্র করে সাজানো হয়েছে আজকে এই ইউনিটের আলোচনা। তাছাড়া আরো অসংখ্য যে জায়গা আছে, সেই যে জায়গাগুলি, সেগুলি কিন্তু এই ইউনিটে তার উপরে কোনো আলোকপাত করা হয়নি। তার প্রধান কারণ এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে সমগ্র যে আফ্রিকা মহাদেশকে নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমরা এর আগে কি দেখেছি যে ইউরোপের কিছু ক্ষুদ্র অংশ তুলে ধরা হয়েছিল, এশিয়ার ক্ষুদ্র অংশ তুলে ধরা হয়েছিল, এবং বিভিন্ন সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলি, পৃথিবীর যে বিভিন্ন সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলির উপরে পৃথক পৃথক অধ্যায় তৈরি করা হয়েছে। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, হঠাৎ আফ্রিকার বিষয়ে আলাদা একটা চ্যাপ্টার করার কারণ কি? তার কারণ হলো যে এই যে মরক্কো, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, এই যে অঞ্চলগুলি, এই যে জায়গাগুলি, এই সম্পর্কে কিন্তু ইতিপূর্বে কোনো আলোচনাই করা হয়নি। তাই আলাদা করে আফ্রিকা নামক একটি অধ্যায় তৈরি করে এই তিনটি স্থানের সেখানকার মানুষ, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের ধর্ম ইত্যাদি বিষয়গুলি আপনাদের সামনে আরো পরিষ্কারভাবে তুলে ধরার জন্যই এই আলোচনাটির অবতারণা করা হয়েছে। তাহলে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু কি না তিনটি জায়গা, মরক্কো, জিম্বাবুয়ে আর ইথিওপিয়া। এছাড়া আরো তিনটি অঞ্চলের কথা এখানে উল্লেখ করলেও সেটা আলোচনায় যুক্ত করা হয়নি। সেটি কি?
না উত্তর আফ্রিকার ফেরাউনিক ইজিপ্ট, কারণ ইজিপ্টের সভ্যতার কথা কিন্তু আমরা আগে পড়েছি, সেই জন্য এই ফারাওরা যে ইজিপ্টে যে রাজত্ব করতেন সেই ইজিপ্ট বিষয়ে আলোচনা কিন্তু এখানে করা হয়নি। তাহলে দেখুন যে ইজিপ্টের একটা পৃথক একটা অধ্যায়, তাহলে যদি সমগ্র আফ্রিকার প্রত্যেকটি উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব সমস্ত যদি জায়গাগুলো আলাদা আলোচনা করা হতো তাহলে কত বড় একটা চ্যাপ্টার হতো। শুধু তাই না, সেটা ভীষণ মোনোটোনাস হয়ে যেত এবং সেটি পাঠ করাও আপনাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে উঠত। তাই এই তিনটি স্থানের উপর যেগুলি সম্পর্কে আগে একেবারেই আলোচনা হয়নি সেগুলি আলোচনা করা হচ্ছে। পশ্চিম আফ্রিকার ক ক, মালের, ঘানা, কানেম, দক্ষিণ আফ্রিকার বান্টু, সানস, এই যে জায়গাগুলি এগুলো শুধু আপনাদেরকে কেন, তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে যদি আলোচনাতে না সন্নিবেশিত হয় তবে এগুলো দেওয়ার অর্থ কি, এগুলো উল্লেখ করার অর্থ কি? হ্যাঁ, তারও একটা গুরুত্ব রয়েছে, অর্থাৎ আপনাদের শুধু একটা সিনপসিস দিয়ে দিল, একটা টাচ করে দিল যে উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার এই স্থানগুলিরও গুরুত্ব আছে, কিন্তু সেগুলি এই ইউনিটে সংযুক্ত করা হয়নি। এটাই কিন্তু এই উল্লেখের গুরুত্ব। না হলে তো একেবারেই আপনাদের যদি এটা উল্লেখ করা না হতো তাহলে আপনারা তো এটাও জানতে পারতেন না উত্তর আফ্রিকার যে ইজিপ্টের গুরুত্ব। ইজিপ্ট যদিও আপনারা আগে পড়েছেন, কিন্তু এই যে ফেরাউনিক ইজিপ্টের কথা উল্লেখ করে আপনাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে ইজিপ্টের সম্পর্কে আপনারা আগেই পাঠ করেছেন। কিন্তু পশ্চিম আফ্রিকার ঘানা, কানেম, ককমাল, এই যে জায়গাগুলি, এগুলো একটা নতুন একটা নাম আপনারা যে পড়ছেন, আপনারা দেখছেন, আপনারা এই যে আমি যখন বলছি কানে শুনছেন, বা বান্টু, সানস, এই যে জায়গাগুলি, সেই জায়গাগুলিও যে একটা অস্তিত্ব আছে সেগুলোও কিন্তু আপনাদের মনে রাখা দরকার। তাহলে আমরা কি বললাম, আমরা মরক্কো, ইথিওপিয়া এবং গ্রেট জিম্বাবুয়ে এই তিনটি নিয়েই কিন্তু আলোচনা করব। তাহলে এই মরক্কোটা আফ্রিকার উত্তর পশ্চিমে অবস্থিত, আর এটি পূর্বে ফরাসি উপনিবেশ ছিল। সাধারণভাবে এই স্থান মাগরিব নামে পরিচিত। এই মরক্কো বা মাগরিব এটা দুভাগে বিভক্ত, পূর্ব ও পশ্চিম মাগরিব। আলোচ্য অংশে পূর্ব মাগরিবের থেকেও পশ্চিম মাগরিব ও সুদানের উপর আলোকপাত করা হয়েছে। তাহলে ম্যাপের মধ্যে আপনারা মরক্কো দেখেছেন, আপনারা সুদানও দেখেছেন। তাহলে এই যে এই মরক্কোর অধিবাসীদের একটা নাম ছিল, যে নামে গ্রিক ও আরবরা তাদের ডাকতেন। কি নামে অভিহিত করতেন তাদেরকে? বারবার নামে। এই বারবাররা একটা মিশ্র ভাষায় কথা বলতেন। এই আফ্রিকার মিশ্র ভাষা, এটি রিফিয়ান, তালিসিক, তামাজাই, এই তিনটে ভাষা মিলিয়ে যে একটা মিশ্র ভাষা, সেই মিশ্র ভাষাতেই তারা কথোপকথন করতেন এবং সাধারণত গ্রামাঞ্চলের মানুষ এই ভাষায় কথা বলতেন। তবে মরক্কোর যে সরকারি ভাষা বা রাজকীয়, যে রাজারা তখন রাজত্ব করতেন, সেটা হচ্ছে আরবিক ভাষা। খালি মরক্কোর একটা ছবি এখানে ইমপ্রেশন একটা তুলে ধরা হয়েছে। আর এই বারবাররা, অর্থাৎ মরক্কোর অধিবাসীরা যারা বারবার নামে পরিচিত ছিল, তারা কিন্তু হোমোজেনিয়াস ছিল না। তাদের মধ্যে নানান ভাষা, নানান প্রচলিত ছিল, নানান ধর্ম সম্প্রদায়ের মানুষ সেখানে ছিলেন। আর তাদের অর্থনৈতিক কার্যকলাপও বিভিন্ন ছিল, অর্থাৎ হেটেরোজেনাস একটা ক্যারেক্টার। তো সংস্কৃতিও হেটেরোজেনাস এবং তাদের যে ইকোনমি সেটিও হেটেরোজেনাস।
এর মধ্যে কোনো কোনো বারবার ছিল যাযাবর, তারা নোম্যাড ছিলেন, তারা যাযাবরের জীবন যাপন করতেন, এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করতেন, এবং এই যাযাবররা সাধারণত পশুপালক হয়। আবার কখনো কখনো তারা ক্যারাভান নিয়ে এক স্থানে থেকে আরেক স্থানে স্থানান্তরে যায়, এর মধ্যেই তারা কিছু কিছু ব্যবসা বাণিজ্য করে। তবে এই বারবারদের মধ্যে যেমন যাযাবরও ছিল, সেই রকম কিছু মানুষ কৃষি কার্য করত। এরা কোথায় থাকতো না অ্যাটলাস পর্বতের, আমি পরে একটা ইমপ্রেশন দিয়েছি, অ্যাটলাস পর্বতের উভয় দিকে তাদের বাস ছিল এবং সাহারা ও টিউনিসিয়া অবধি। দেখুন সাহারার একটা, এখানে সাহারার উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাহারা ও টিউনিসিয়া পর্যন্ত এদের যে বসতি সেটা বিস্তৃত ছিল। আর এই বারবাররা কয়েকটি বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, যেমন নানান সম্প্রদায়, যেমন মাসমুদা বারবার, সানহাজা বারবার প্রমুখ। এছাড়া ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান, সুদানিজ প্রভৃতি আরো নানান সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করতেন। এই যে অ্যাটলাস পর্বতের একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি। এই দেখুন মরক্কো, এই আলজেরিয়া, এই টিউনিসিয়া, লিবিয়া, এই মাঝখানে দেখুন অ্যাটলাস রেঞ্জ। তাহলে তার একটা, অর্থাৎ অ্যাটলাস, এই যে এক্ষুনি বললাম অ্যাটলাস পর্বতের উভয় দিকে বাস ছিল এবং সাহারা ও টিউনিসিয়া অবধি তাদের এই বসতি বিস্তৃত ছিল। সপ্তম শতকে, এখানে একটি কথা বলে রাখা দরকার যে এই যে আলোচনাটি এই ইউনিটে মোটামুটি ভাবে সপ্তম শতক থেকে পঞ্চদশ শতক, এই যে পিরিয়ডটা, এই যে সময়কালটা, তার মধ্যে আলোচনাটি আবর্তিত হয়েছে। এই সপ্তম শতকে এই বারবারদের দেশ মরক্কোতে ইসলামের আবির্ভাব ঘটে। তবে তারা একেবারে বিশুদ্ধভাবে যে ইসলাম ধর্মকেই স্ট্রিক্টলি পালন করতেন তা নয়। এই উপজাতিদের কিছু কিছু নিজেদেরও তো কিছু ধর্ম, মানে স্থানীয় ধর্ম ছিল, সংস্কৃতি ছিল, কিছু ঐতিহ্য ছিল, সেগুলোকেও তারা কিন্তু একেবারে তারা সেটাকেও কিন্তু তারা বাদ দেননি। তাহলে ইসলাম ধর্ম প্লাস পাশাপাশি স্থানীয় যে প্রচলিত ধর্ম, সেই কারণে তাদেরকে অনেকে বিশুদ্ধ মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী না বলে তাকে একটা ইমপিওর ইসলাম বলে তাকে তাদের অভিহিত করছেন। তো এই যে একটা তাদের মধ্যে যে ইমপিওরিটি ইসলাম ধর্ম অনুসরণের ক্ষেত্রে, তাকে দূর করার অভিপ্রায়ে ইবন ইয়াসিন নামক এক ব্যক্তি এই বারবার দেশে তাদের মধ্যে উপস্থিত হলেন শুদ্ধ ইসলাম ধর্ম প্রচারের জন্য। তিনি কবে এলেন? তিনি একাদশ শতকে তিনি এই যে তিনি যে পরিকল্পনাটা নিলেন, একে একটা জিহাদ বা পবিত্র ধর্মযুদ্ধ বলা যেতে পারে। কেন পবিত্র ধর্মযুদ্ধ বলা যেতে পারে না, তিনি একটা কনসেপ্ট, যে ধর্মীয় কনসেপ্টকে টোটালি তিনি সরিয়ে একটা নতুন কনসেপ্ট যেটি রয়েছে পার্শিয়ালি, কিন্তু তাকে পুরোপুরি ভাবে অটুট ভাবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা তিনি নিয়েছিলেন। তো এইভাবেই এই যে একটা প্রচেষ্টা শুরু হয়েছিল, এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মরক্কীয় রাজবংশের উদ্ভব ঘটছে। অর্থাৎ এই যে একটা ধর্মীয় আন্দোলনের পথ ধরেই কিন্তু এই রাজবংশগুলির আবির্ভাব ঘটছে, যারা বিভিন্ন সময়ে তাদের রাজনীতি, অর্থনীতি এবং এই ইসলাম ধর্মকে শুদ্ধ করার বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাহলে এই আলোচনাটা করতে গিয়ে আমরা দেখব যে কখনো কখনো ইসলামের সঙ্গে খ্রিস্টান যে ধর্ম, তার একটা
ক্ল্যাশ বা একটা দ্বন্দ্ব তাদের মধ্যে সূচনা হয়েছিল। তাহলে কি কি রাজবংশ? না আলমোরাভিদ মোটামুটি একাদশ থেকে দ্বাদশ, আলমোহাদ দ্বাদশ থেকে ত্রয়োদশ, মারিনিদ এটা হচ্ছে দ্বাদশ থেকে পঞ্চদশ। মানে এই যে সময়কালটা, এই সাম্রাজ্যগুলি কিন্তু মরক্কো থেকে আন্দুলেশিয়া অবধি বিস্তৃত ছিল। এই যে বারবারদের শুদ্ধ করার সংকল্প নিয়ে যে ইবন ইয়াসিন, যার কথা এক্ষুনি বললাম, তিনি যে উপস্থিত হলেন বারবারদের মধ্যে, তিনি ছিলেন একটা পৃথক সম্প্রদায়ের বারবার। তিনিও কিন্তু বারবার ছিলেন, তাকে তিনি ছিলেন গাজালা বারবার। এবং তিনি কি করলেন? তিনি দক্ষিণ সানহাজা উপজাতির মধ্যে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি বলতে পারেন পবিত্র যুদ্ধযাত্রা করেছিলেন। এবং এই যে বারবারদের মধ্যে তিনি ধর্ম প্রচার করতে উদ্যোগী হয়েছিলেন, সেটা কিন্তু সফল হয়নি, পুরোপুরি সাকসেসফুল হয়নি। তার মধ্যে বিশেষভাবে গুদেলা যে সম্প্রদায়ের যে বারবাররা, তারা তীব্র প্রতিরোধ করে তাকে এবং তারা তার গৃহ আক্রমণ করে এবং তখন তিনি তাদের প্রতিরোধে তিনি প্রাণ ভয়ে তিনি পলায়ন করেন। তাহলে আমরা কি দেখছি? প্রথম যে প্রচেষ্টা সেটি কিন্তু পুরোপুরি সফল হলো না, কিন্তু অসাফল্য কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি করলেন কি? সিজিল মাসার মুসলিমরা, মানে এই যে গুদেলা যে বারবার, তারা তাকে প্রতিরোধ করলেন, তখন তিনি পলায়ন করলেন। কিন্তু সিজিল মাসার যে মুসলিমরা, তারা তাকে আমন্ত্রণ জানালেন। কেন আমন্ত্রণ জানালেন? এই সিজিল মাসার যে নেতা, তিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন। তিনি কে? না ম্যাকগ্রাও অফ জানাটা। এই জানাটার ম্যাকগ্রাওয়ের অত্যাচার থেকে তিনি যাতে সিজিল মাসার মুসলিমদের রক্ষা করেন, তার জন্য তারা আবেদন জানালেন তার কাছে এবং তারা বললেন, আপনি আমাদের ইমাম, ইবন ইয়াসিন, আপনি আমাদের ইমাম, আপনি আমাদের এসে রক্ষা করুন, আপনি আমাদের ধর্মগুরু রূপে আমাদেরকে পথ দেখান আর এই ম্যাকগ্রাওয়ের অত্যাচার থেকে রক্ষা করুন। তো যথারীতি তিনি তাদেরকে প্রোটেক্ট করলেন, তারা তাকে ইমাম রূপে গ্রহণ করলো। এরপর তিনি অপর এক, অর্থাৎ সিজিল মাসার পরেই তিনি অপর এক স্থান আগাস্ট, এই আগাস্ট ছিল সেই সময়ের এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, সেই আগাস্টেও তার প্রতিপত্তি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ একটি বিষয় কিন্তু আপনাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যে এই আফ্রিকা আপনারা যখন পড়ছেন তখন দেখছেন যে এখানে ধর্ম এবং অর্থনীতি দুটো যেন পাশাপাশি প্যারালালি চলেছে। অর্থাৎ এই যে ইমাম হয়ে তিনি কিন্তু আগাস্ট যে কেন্দ্র, সেটি বলা হচ্ছে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। তাহলে কেন এই বাণিজ্য কেন্দ্রকে তিনি ধর্ম প্রচারের স্থান রূপে চুজ করলেন, তাকে তিনি গ্রহণ করলেন? কারণ একটাই, একটা বাণিজ্য কেন্দ্রতে বিভিন্ন স্থানের মানুষ, সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করে। শুধু তাই না, বাইরে থেকেও বহু মানুষ সেখানে আসে এবং এখানকার মানুষরাও বাইরে যায়। এই যে পরস্পরের মধ্যে একটা ইন্টারাকশন, এর মধ্যে দিয়ে বাণিজ্যর পাশাপাশি ধর্ম কিন্তু খুব সহজেই প্রচার করা সম্ভব হয়। তাহলে এই কারণে কিন্তু এখানে অগাস্ট বাণিজ্য কেন্দ্রের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এইভাবে একাদশ শতকের মধ্যেই উত্তর ঘানা থেকে মরক্কো হয়ে
আন্দুলেশিয়া বা দক্ষিণ স্পেন। তাহলে আন্দুলেশিয়াটা কোন জায়গা? না দক্ষিণ স্পেন। এই আন্দুলেশিয়া পর্যন্ত একটা বিস্তীর্ণ অঞ্চলে বারবারদের অধিকার প্রতিষ্ঠিত হলো। তো এরপরে যিনি আসছেন ইউসুফ ইবন তাসফিন, তার রাজত্বকালে আলমোরাভিদ শক্তির চরম উন্নতি হচ্ছে এবং এতই উন্নতি হচ্ছে যে খলিফাও তার ক্ষমতাকে রিকগনাইজ করছেন, তাকে স্বীকার করে নিচ্ছেন। তিনি আলমোরাভিদ শক্তিকে অত্যন্ত সুদৃঢ় করেন এবং সুদানিজ ও খ্রিস্টান বন্দীদের নিয়ে তিনি একটা সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। এই আলমোরাভিদ সাম্রাজ্যে সানহাজ সম্প্রদায়ের যে বারবাররা, তারা অভিজাত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন এবং অভিজাত বা সম্ভ্রান্ত ব্যক্তিদের মতোই সুযোগ সুবিধা তারা ভোগ করতেন। কিভাবে আমরা বুঝতে পারছি? না তারা তাদের মধ্যে থেকে সেনাপতি নির্বাচন করা হতো এবং প্রদেশের যে প্রাদেশিক শাসনকর্তা তাদের মধ্যে থেকে নির্বাচন করা হতো। একাদশ শতক থেকে আমরা এবার দ্বাদশ শতকের মাঝামাঝি সময়ে পৌঁছে গেলাম। এই সময় আমরা কি দেখছি? যে আলমোরাভিদ সাম্রাজ্যের পতন হয়ে আলমোহাদ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। তো এখানেও কিন্তু ধর্মীয় আন্দোলনের মাধ্যমে আলমোরাভিদ সাম্রাজ্যের পতন ঘটিয়ে আলমোহাদ সাম্রাজ্যের বিকাশ ঘটলো এবং এই আলমোহাদদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপজাতি ছিল মাসমুদা উপজাতি। এই মাসমুদা উপজাতির অন্তর্ভুক্ত যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তার নাম ছিল ইবন চুমাট। এই ইবন চুমাট দ্বাদশ শতকে ধর্মীয় রাজনৈতিক আন্দোলন শুরু করে এবং তার পরিণামে আলমোহাদ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। তাহলে এখানে একটা জিনিস আপনাদের ভেবে দেখার আছে, এর আগে অনেক আলোচনা হয়েছে, সেখানে আমরা কি দেখেছি? যে বিভিন্ন রাজনৈতিক শক্তি তারা তাদের বাহু বলে একটি সাম্রাজ্যের পতন ঘটিয়ে অপর একটি সাম্রাজ্যের বিকাশ ঘটাচ্ছে। কিন্তু এই আফ্রিকার আলোচনায় আমরা কি দেখছি? যে ধর্মীয় রাজনৈতিক আন্দোলনের পরিণামে একটা সাম্রাজ্যের পতন হয়ে আরেকটা সাম্রাজ্যের বিকাশ ঘটছে। এই যে ধর্মীয় আন্দোলন, ধর্মের সঙ্গে সংস্কৃতি সমাজ জড়িত। আমরা যদি অষ্টাদশ ঊনবিংশ শতকের, বিশেষ করে ঊনবিংশ শতকের বাংলা যে ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? যে এই সময়ের যে ধর্মীয় সামাজিক আন্দোলন, তা কিন্তু রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। কারণ ধর্মের সঙ্গে সংস্কৃতির একটা যোগ এবং প্রকৃত ধর্ম মানুষের মনকে আলোকিত করে, উদার করে এবং সংস্কৃতিও অনেক গৌরবান্বিত হয়, গরিমান্বিত হয়। তাহলে যার মন সে গৌরবে গৌরবান্বিত, আলোকিত, তার চোখে যে কোনো রাজনৈতিক যে সমস্ত সীমাবদ্ধতা আছে সেগুলো তার চোখে ধরা পড়বে এবং তিনি যে কোনো সম্প্রদায়ের নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবেন। এই আলমোহাদ বা তার আগে যে আলমোরাভিদ, সেই সাম্রাজ্যগুলোর বিকাশের ক্ষেত্রে কিন্তু এই ধর্মের একটা বিরাট গুরুত্ব রয়েছে। তাহলে আমরা কি দেখছি? যে ইবন চুমাট, এই ইবন চুমাট তিনি মাগরিব আফ্রিকা অবধি তার আধিপত্য বিস্তার করেন। আফ্রিকাটা কোথায়?
না আধুনিক টিউনিসিয়া, পশ্চিম লিবিয়া, পূর্ব আলজেরিয়াকে কেন্দ্র করে এই যে অঞ্চলটা বিস্তীর্ণ অঞ্চল, তাহলে সেইখানে তিনি তাহলে প্রতিষ্ঠা, তার নিজের প্রতিষ্ঠা, নিজের প্রভুত্বকে বিস্তার করেন এবং 1125 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি মাসমুরা অঞ্চলটাকেও তার নিজের অধিকারে নিয়ে আসেন। আর সেইখানে তিনি কি করলেন, তিনি তো ধর্ম আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু এখানে রাজনীতির ক্ষেত্রে তার কি অবদান, তিনি ধর্মীয় রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান হলো তিনি 50 জন উপজাতীয় প্রতিনিধিকে নিয়ে একটি উপদেষ্টা সভা স্থাপন করেছিলেন। অর্থাৎ ধর্মের পাশাপাশি যাতে সামাজিক রাজনৈতিক ভাবেও তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়, দৃঢ় করা যায়, তার প্রতিও তিনি যত্নবান হয়েছিলেন এবং তার উত্তরসূরি ছিলেন আবাদ আল মুমিন। এই 1125 খ্রিস্টাব্দে আবাদ আল মুমিন তিনি আল মুরাভিদরা যখন যে আক্রমণ করলেন এই আল মুহিদদের, তখন তারা কি করেছিল, এই আল মুরাভিদরা তারা খ্রিস্টান মার্সেনারি ট্রুপস পাঠিয়েছিল, তিনি তাদেরকে দমন করলেন। এরপর 1146 থেকে 47 খ্রিস্টাব্দের মধ্যে তিনি আল মুরাভিদ রাজধানী মারাকেশ জয় করেন। আবাদ আল মুমিন তিনি এরপর তিনি যে শক্তি সঞ্চয় করে তিনি যে তার যে সাম্রাজ্যকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করলেন এবং তারপরে তার একটা to commemorate his power তিনি একটা উপাধি গ্রহণ করলেন। কি উপাধি? আমির আল মুমিনিন। অর্থাৎ একাধারে তিনি ধর্মীয় যে নেতা এবং তার সঙ্গে যুক্ত হলো রাজনৈতিক যে কর্তৃত্ব, এই দুটোকে একসঙ্গে তিনি তার হাতে তিনি কি করলেন, গ্রহণ করলেন। এই আবাদ আল মুমিন তিনি দক্ষিণ মাগরিবের শাসক বানু হাম্মাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। অর্থাৎ আমির আল মুমিনিন এই উপাধি গ্রহণ করেই তিনি থেমে থাকলেন না, তিনি আরো জায়গা জয় করতে তিনি উদ্যোগী হলেন এবং 1152 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, তিনি বুগি জয় করলেন। আমি আরেকটা ইমপ্রেশন আফ্রিকার এখানে তুলে ধরেছি, এখানেও সেই ইথিওপিয়া এবং অন্যান্য বিভিন্ন যে সাহারা ডেজার্টের একটা চিত্র এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এবং ওশান গুলোর যে আটলান্টিক ওশান, এখানে ইন্ডিয়ান ওশান, এই ওশান গুলোর ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। তো তিনি তো তার হি কন্টিনিউড হিজ অ্যাগ্রেন্ডাইজমেন্ট, তিনি তার বিজয় অভিযানকে তিনি বলবৎ রাখলেন এবং 1160 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি সেতিফ, মহোদীয়, ইফ্রিকিয়া প্রভৃতি স্থান জয় করলেন এবং স্পেন জয় করে তিনি খ্রিস্টানদের অগ্রগতিকে রোধ করলেন। এইভাবে সমগ্র স্পেন, ইফ্রিকিয়া, মাগরিব আল মুহাদের অধীনে ঐক্যবদ্ধ হলো। তাহলে যদি একটা সুদৃঢ় নেতৃত্বের অধীনে না থাকতো এই আল মুহাদরা, তাহলে কিন্তু তারা এত উন্নত, তারা এত রাজনৈতিকভাবে সুদৃঢ় হতে পারত না। আবু ইয়াকুব ইউসুফ তিনি 1184 সালে স্পেনের ধর্মযুদ্ধে তিনি মৃত্যুবরণ করলেন। অর্থাৎ এই যে ধর্ম প্রচার, এই যে জিহাদ, অর্থাৎ ইসলাম ধর্মকে আরো প্রসারিত করা, খ্রিস্টানদের অগ্রগতিকে রোধ করা, এই করতে গিয়ে তাকে নানান বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল এবং তিনি স্পেনে তিনি মারা গেলেন। আবু ইউসুফ ইয়াকুব 1195 আলারকাসে তিনি স্পেনীয় খ্রিস্টান বাহিনীকে পরাস্ত করে আল মনসুর উপাধি গ্রহণ করেন। অর্থাৎ আগে ছিল আবু ইয়াকুব ইউসুফ, এখানে আবু ইউসুফ ইয়াকুব, তাহলে ইনি এর পরবর্তী যে শাসক,
তিনি আলার কাছে স্পেনীয় খ্রিস্টান বাহিনীকে পরাস্ত করলেন এবং তিনিও আরেকটা উপাধি গ্রহণ করলেন কি আল মনসুর। কিন্তু 1212 খ্রিস্টাব্দে কি হলো না লস নাভাস দে তালসার যুদ্ধে আলমোহাদদের পরাজয় ঘটলো এবং এই পরাজয় কিন্তু তাদের পতনকে ত্বরান্বিত করলো এবং এরপরেই খলিফাদের মধ্যে নানান রকম দুর্বলতা দেখা দিল। সেই দুর্বলতার সুযোগ নিয়ে 1236 ও 1239 খ্রিস্টাব্দের মধ্যে একে একে ইফ্রিকিয়া, হাফসিদ, তেমসেনের প্রাদেশিক শাসনকর্তারা তারা স্বাধীনতা ঘোষণা করলেন এবং আমরা কি দেখছি 1269 সালে শেষ আলমোহাবিদ খলিফা ইদ্রিস আল ইয়াথিক তিনি একজন কৃতদাসের দ্বারা তিনি নিহত হন এবং এরপর কি হলো আলমোহিদ যে ক্ষমতা সেটা তাদের রাজধানী মারাকাশের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। অর্থাৎ উত্থান এবং পতন এই তো রাজনীতির নিয়ম। কখনো কেউ উঠছে, কখনো কারোর পতন হচ্ছে। সেই একই নিয়মে এই আলমোহিদদেরও পতন হচ্ছে। এরপরে মারিনিডরা আসছে। মারিনিড যে সাম্রাজ্য 1300 শতকের মাঝামাঝি সময়ে তারা মরক্কোতে হাফসিদরা আরেকটি সম্প্রদায়, তারা ইফ্রিকিয়াতে জায়ানিড তারা আরেকটি সম্প্রদায়, তারা টেমচেনে নিজ নিজ অধিকার প্রতিষ্ঠা করছে। অর্থাৎ এখানে আমরা কোন কোন নাম পাচ্ছি? মারিনিদ পাচ্ছি, হাফসিদ পাচ্ছি, জায়ানিদ পাচ্ছি। মারিনিদরা মরক্কোতে, হাফসিদরা ইফ্রিকিয়াতে, জায়ানিদরা টেমচেনে। এই মারিনিদরা কারা ছিল? জানাটার বানু মার্টিন যাযাবর। তারাও একটা যাযাবর গোষ্ঠীর ছিল। স্থায়ী জীবন কাকে বলে, কৃষিকার্য কি করে করতে হয় তা তারা একেবারেই জানতো না। তাদের মুখ্য নোম্যাড হিসাবে মুখ্য উপজীবিকা ছিল গবাদি পশু চালন, তারপরে উট, ঘোড়া প্রভৃতি লালন পালন করা এবং তারা কৃতদাসের উপর খুবই নির্ভরশীল ছিল। আলমোহিদদের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব উপস্থিত হলো এবং তারা মারাকাশ জয় করলো এবং তারা তাদের রাজধানী কোথায় প্রতিষ্ঠিত করলো? ফেজ। এই ফেজে যে তারা নতুন রাজধানী প্রতিষ্ঠা করলো তা নয়, সামগ্রিকভাবে তারা একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। এই খলিফ সঈদের মৃত্যুর পর বানু মার্টিন বারবাররা কতিপয় শাসকের অধীনে তারা ক্ষমতা বৃদ্ধি করলো এবং একাধিক স্থান তারা জয় করলো। কি কি? অর্থাৎ আবু ইয়াজ তিনি কোথায় কোথায় জয় করেছিলেন? ফেজ, তাজা, মেকেন, সালে, রাবাত। আবু ইয়াকুব ইউসুফ তিনি 1269 মার্কাজ জয় করে আলমোহিদদের পতনকে নিশ্চিত করেন। আবু ইয়াকুব ইউসুফ তিনি আলজিয়ার্স অব্দি মধ্য মাদ্রিদ অধিকার করেন এবং তিনি 8 বছর পর্যন্ত টেমচেনকে ঘিরে রাখেন। তাহলে পরবর্তী শাসকের মধ্যে আমরা পাচ্ছি, তাহলে আমরা কি দেখছি? আবু ইয়াজ, আবু ইয়াকুব ইউসুফ তারাই গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। এরপরে আবু সাবিদ, আবু রাভি, আবু সঈদ, উসমান প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। এই আবু সঈদের শাসনকালে তার পুত্র তিনি ছিলেন, তাকে আবু সঈদ সিজিল মাসার প্রাদেশিক শাসক নিযুক্ত করেছিলেন। তিনি ক্রমান্বয়ে তার পিতার বিরোধিতা করেন এবং এই যাই হোক আবু সঈদ যখন মারা গেলেন তখন তার অপর পুত্র আবুল হাসান তিনি শাসনভার গ্রহণ করলেন এবং তিনি ছিলেন মারিনিদদের সর্বশ্রেষ্ঠ শাসক। এই আবুল হাসানের কি কি কৃতিত্ব ছিল? না তিনি তার ভ্রাতা আবু আলীর বিদ্রোহ দমন করে সিজিল মাসার উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করলেন। 1337 খ্রিস্টাব্দে তিনি টেমচেন জয় করলেন। আবার তিনি বিচক্ষণতার সঙ্গে হাফসিদদের সঙ্গেও সদ্ভাব বজায় রাখতেন।
হাফসিদ সুলতান আবু বাকারের মৃত্যুর পর আবুল হাসান তিনি ইফ্রিকিয়া জয় করলেন। আবার তিনি স্পেনের সঙ্গে একটা দীর্ঘ সংগ্রামে জড়িয়ে পড়েন। আরবদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে বা সংঘর্ষে লিপ্ত হয়ে তিনি 1348 খ্রিস্টাব্দে কাইরুয়ানের নিকটে আরবদের হাতে পরাস্ত হন। অর্থাৎ তিনি তার একটা গরিমাময় একটা কেরিয়ার ছিল, তিনি অনেক জায়গা জয় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আরবদের হাতে তিনি পরাস্ত হন। তার পুত্র ছিলেন আবু ইনান। 1350-এ বিদ্রোহ করলে আবুল হাসান আটলাস পর্বতে গিয়ে তিনি আত্মগোপন করলেন এবং সেখানে 1351-তে তার মৃত্যু হল। অর্থাৎ তিনি আরবদের কাছে তো পরাস্ত হলেনই, শুধু তাই নয়, তার পুত্র তার এগেইনস্টে বিদ্রোহ করল। তখন সেই বিদ্রোহকে দমন করতে না পেরে তিনি গিয়ে আটলাস পর্বতে আত্মগোপন করলেন। সেখানেই তার জীবনের সমাপ্তি হলো। এর পরবর্তী শাসক ছিলেন আবু ইনান। তিনি আমির আল মুমিনিন উপাধি গ্রহণ করেন। এটি তার একটা বিরাট গুরুত্বপূর্ণ অর্থাৎ শক্তির পরিচয়। তিনি তেমচেন ও মধ্য মাদ্রিদ পুনর্দখল করেন। তিনি বুগি জয় করলেন এবং তিনি ছিলেন মারিনিদদের শেষ উল্লেখযোগ্য শাসক। এরপরে তাদের মারিনিদদের পতন হয়। এবার আমরা আসছি সমাজ, অর্থনীতি, ধর্ম। এতক্ষণ তো ধর্ম আন্দোলনকে কেন্দ্র করে যে রাজনীতির কথা বলেছি। এরা এই প্রাচীন মরক্কোর অধিকাংশ মানুষই ছিল কৃষিজীবী। কৃষকরাই ছিল মূলত জমির অধিকারী, তবে ধনী ব্যক্তিরাও জমি ক্রয় করত। আর এই অঞ্চলে কিছু মানুষ ছিল যাযাবর জাতি, যারা পশুপালন করত, আবার কিছু মানুষ আবার কৃষিকার্য করত। আলমোরাভিদরা তারা সিজিল মাসা ও আগস্ট বিজয় করায়। এবার আসছে অর্থনীতি। ট্রান্স-সাইবেরীয় অঞ্চলের যে বাণিজ্য পথ, সেটা কিন্তু তাদের অধিকারে চলে এলো। অর্থাৎ একসঙ্গে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য ছাড়া যে রাজনীতি চলবে না, সেটা তারা ভালোই বুঝেছিল। এবং মাগরিব ও পশ্চিম সুদানের যে সংযুক্তি, সেটা তাদের বাণিজ্যকে আরো দৃঢ় করেছিল। এবং দক্ষিণ সাহারা ও ভূমধ্য সাগরীয় স্বর্ণখনি ও বাজারও তাদের হস্তগত হয়। এই যে স্বর্ণখনি হস্তগত হওয়ার ফলে তাদের যে ক্যাপিটাল, তাদের যে শক্তি আরো বেড়ে গেল। এবার আলমোরাভিদরা স্বর্ণখনি, যে স্বর্ণ খনি থেকে উত্তোলন করত, তার কিন্তু খুব চাহিদা ছিল বিদেশের বাজারে। এটা দিনার নামে পরিচিত ছিল, পিওর গোল্ড। এবং এই যে এখানকার যে বণিকরা, এই বণিকরা বিভিন্ন জাতিভুক্ত ছিলেন এবং প্রত্যেক জাতির নিজস্ব ক্যারাভ্যান সরাই। আমরা জানি ক্যারাভ্যান হচ্ছে যে গাড়ির মতন, যেটা কখনো ঘোড়ায় টানা গাড়ি বা অন্য পশুতে, সেটার মধ্যে তারা অনেক জিনিসপত্র, তাদের পরিবার, তাদের গোটা সম্প্রদায়, তাদের ব্যবসা বাণিজ্যের জিনিস নিয়ে তারা এক স্থান থেকে আরেক স্থানে যায়। তো প্রত্যেক জাতির নিজস্ব এরকম ক্যারাভ্যান সরাই ছিল, সেখানেই তারা রাত কাটাতো সবকিছু। এই ক্যারাভ্যান সরাইটা ফান্দাক নামে পরিচিত ছিল। অন্যান্য আলমোরাভিদ নগরের মধ্যে মার্কাস, সিজিল মাসা, ফেজ, মানসুরা প্রভৃতি উল্লেখযোগ্য। এবং এই সঙ্গে সঙ্গে বলা প্রয়োজন, খ্রিস্টান ও ইহুদিরাও কিন্তু এই সময় বাণিজ্য ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। তারপরে জেনুয়া, পিসা, ভেনিস ও মার্সেইয়ের যে ইটালীয় বণিকরা, তারাও কিন্তু উপকূলবর্তী ট্রিপলি শহরে তারা তাদের ফান্দাক বা ফ্যাক্টরি তৈরি করেছিল। এবং সুস, সিজিল মাসা, ওয়ারলা বন্দর পথে তারা সাইবেরীয় যে বাণিজ্য, সেই বাণিজ্যটা তারা করত। আর উল্লেখযোগ্য বন্দর শহর ছিল ট্রিপলি, টিউনিস, বুগি। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি,
একই সঙ্গে জলপথে এবং স্থলপথে উভয় পথেই কিন্তু বাণিজ্য চলত। 1300 শতক থেকে আমরা দেখতে পাচ্ছি ইটালীয় বণিকদের জায়গা নিচ্ছে স্পেনীয় বণিকরা, তারা শক্তিশালী হয়ে উঠছে এবং বাণিজ্যকে কেন্দ্র করে ইটালি আর স্পেনীয় বণিকদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। এবং এই যে বাণিজ্যের কথা বললাম, সেখানে প্রধান সামগ্রী কি ছিল? খাদ্যশস্য, মশলা, চামড়া সামগ্রী, রঞ্জক দ্রব্য এবং কারিগরদের একটা বিরাট গুরুত্বপূর্ণ অবস্থান ছিল সমাজে। তার মধ্যে ফেজের কারিগররা যে বস্ত্র বয়ন করতেন তার খুব চাহিদা ছিল বিদেশের বাজারে। সমাজে জাতিভেদ ছিল, কৃতদাস প্রথা ছিল এবং স্ত্রী পুরুষ উভয় শ্রেণীর কৃতদাসের কথা আমরা জানতে পারছি। এই কৃতদাসদের কৃষিক্ষেত্র, গৃহকাজ দুটো ক্ষেত্রেই তাদেরকে ব্যবহার করা হতো। আর হোটেন বলে এক সম্প্রদায়ের কথা জানা যাচ্ছে, এরা হচ্ছে আফ্রিকান কৃতদাস। এদেরকে সমাজে ঘৃণার চোখে দেখা হতো, এদেরকে কোনো জমি ক্রয় বিক্রয় করা হতো না, এদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্ক রাখা হতো না। এই আলমোরাভিদরা ছিল ইসলাম ধর্মে দীক্ষিত। এবার আসছে ধর্মের কথা। ইবন ইয়াসিন কিন্তু শুদ্ধ যে ইসলাম বা শরিয়ত আইন প্রবর্তন করেছিলেন এবং তিনি শরিয়ত বিরোধী যে সমস্ত কর, যেগুলো অন্যায্য কর, যেটা শরিয়তে বলা হয়েছে এগুলো অন্যায্য, সেগুলো তিনি উচ্ছেদ করেন। তিনি আবার ফুকাহা বা জুরিস্ট, যারা সমস্ত নানান রকম আইন সংক্রান্ত বিষয় তাকে পরামর্শ দান করতেন, তিনি তাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তবে তিনি সুফি দর্শনকে একেবারেই তিনি মন থেকে গ্রহণ করেননি, তিনি তার বিরোধী ছিলেন। আলমোহাদ শাসক ইবন তুমাদ, তো আগেই আমরা তার নাম করেছি, তিনি কোরআনের ব্যক্তিগত ব্যাখ্যা বা ইজতিহাদের উপর গুরুত্ব দিয়েছিলেন। এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে যে যেভাবে কোরআনকে ব্যাখ্যা করবে সেটার একটা অ্যালাউ তিনি করেছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন। এবং এই আলমোহাদ শাসকরা আসারাইট ও জাহিরাইট দর্শনের অনুগামী ছিলেন। মারিয়ানিদরা কোনো নির্দিষ্ট দর্শনের অনুগামী ছিলেন না। প্রথম দিকে তারা হাফসিদ খলিফাকে তারা সম্মান করতেন, কিন্তু 30 বছরের মধ্যে যখন তারা নিজেদের শক্তিশালী করে নিল, তখন খলিফাদের প্রতি যে সম্মান তাকে তারা প্রদর্শন করত, সেটা তারা তার থেকে সরে আসলো এবং তারা খলিফার নাম বা খুতবাও তারা পাঠ করতেন না। এই মারিয়ানিদদের সময় কাদিরিয়া সিলসিলার জন্ম হয় এবং এই সময় একটা অদ্ভুত বিষয়, সুফি মিস্টিসিজম বা অলৌকিক তত্ত্বের জন্ম, খুব তারা জনপ্রিয়তা দেখা দেয় এবং এই মারিয়ানিদরা এই সুফি অলৌকিক তত্ত্বের প্রতি কিন্তু তারা অনুরাগী ছিলেন। তারা আরো কিছু মানুষের হিতের জন্য কাজ করেছিলেন। তারা একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে মালিকি স্কুল অফ জুরিসপ্রুডেন্সের শিক্ষা প্রদান করা হতো। অর্থাৎ এটা একটা দর্শন যেখানে এই জাতীয় এর অন্তর্ভুক্ত যে সমস্ত ন্যায় নীতি সেই বিষয়ে শিক্ষাদান করা হতো এবং সেটি সবই ছিল ইসলাম কেন্দ্রিক। এর মধ্যে ফেজের বিখ্যাত মাদ্রাসা উল্লেখযোগ্য। আর আলমোরাভিদদের কিন্তু তারা স্থাপত্যের ক্ষেত্রে বিভিন্ন নিদর্শন রেখে গেছেন। তার মধ্যে 1117 খ্রিস্টাব্দে মার্কাশে নির্মিত মসজিদ কাবা বা কৌবা, আর কি মরক্কোর 3 মাল্লাল মসজিদ, এটা হচ্ছে আলমোহাদদের যে নিদর্শন। 3 মাল্লাল মসজিদ, রাবাতের হাসান মসজিদ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা হেটেরোজেনিটি থাকলেও, হেটেরোজেনাস হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা স্পিরিটটার মধ্যে কিন্তু একটা ইউনিটি রয়েছে। যেমন আলমোরাভিদ এবং আলমোহাদ, মারিয়ানিদ প্রত্যেকেই কিন্তু স্থাপত্যের অনুরাগী ছিলেন এবং মারিয়ানিদদের স্থাপত্য কীর্তি ছড়িয়ে রয়েছে সমাধি, মসজিদ ও মাদ্রাসার মধ্যে।
তার মধ্যে সুলতান উসমান আবু সৈদ নির্মিত ফেজের মাদ্রাসা বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরেই আসছে ইথিওপিয়ার যে ইতিহাস। ইথিওপিয়ার ইতিহাসের মধ্যে কিন্তু মোনোফাইটিক কপটিক চার্চের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য ছিল। আকসুমাইট রাজবংশ, জাগুয়ে রাজবংশ, সোলেমান রাজবংশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শাসকদের মধ্যে জাগুয়ে শাসক লালিবেলা, সোলেমান বংশীয় একুন আমলাক, আমদাসিয়ান, দৈত ওয়ান, জারা ইয়াকুব, লেবানা দেঙ্গেল, তার পুত্র গালাদেওস প্রমুখ উল্লেখযোগ্য। সেই সময়কার নগরগুলোর মধ্যে আকসুম, রাহা প্রভৃতি উল্লেখযোগ্য। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইফাত, হারের, আফার, সোমালি, আদাল, সেমেটিক, কুশিটিক উল্লেখযোগ্য। আর সেই সময়কার রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা কি ছিল না, 400 শতকে আকসুমাইটরা খ্রিস্টান ধর্মকে সরকারি ধর্ম করে। 800 শতকে লোহিত সাগরের বাণিজ্য তাদের হাতছাড়া হয়ে যায়। জাগুয়া রাজবংশ চার্চ নির্মাণ শৈলীতে বিশেষ উল্লেখযোগ্য ছিল। সালেমান শাসক ইয়াকুন আমলাকের রাজত্বকালে ইসাক নামক এক ব্যক্তি কেব্রা নাগাস্ত এই গ্রন্থটি রচনা করেছিলেন। শাসক দাওয়াত একই সময় ইথিওপিয়ার চার্চের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং তার পুত্র জারা ইয়াকুবের সময় এই চার্চের সঙ্গে সমঝোতা হয়। আর মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল এই সময় দুটো সম্প্রদায়ের মধ্যে। তাতে আদাল, হারের প্রভৃতি সম্প্রদায় যুক্ত হয়ে পড়ে। 1600 শতকে আদাল সম্প্রদায়ের নেতা আহমদ ইবন ইব্রাহিম আল গাজী তিনি ইথিওপিয়ার খ্রিস্টান শাসক লেবানা দেঙ্গেলকে আক্রমণ করলে তিনি তখন পর্তুগালের শাসকের সাহায্য প্রার্থনা করেন। সেটা এসে পৌঁছায় তার উত্তরসূরি গালাদিওসের সময় এবং এইভাবে খ্রিস্টান প্রাধান্য পুনরুদ্ধার করা সম্ভব হয়। ইথিওপিয়ায় যে কপটিক খ্রিস্টান ধর্মের প্রাধান্য ছিল এটা একটু ভিন্ন ধরনের। কি ছিল যে এই যে এখানে দু ধরনের, মনাস্টিক ও সেকুলার। মনাস্টিক যাজকরা তাহলে ল্যাটিনের সমগোত্রীয় গিজ ভাষা শিক্ষা করত, কিন্তু সেকুলার যাজকরা কিন্তু গৃহীর জীবন যাপন করত। এমনই 600 শতকে আকসুমাইট শাসক কালে তিনি সিংহাসন ত্যাগ করে তিনি খ্রিস্টান সন্ন্যাসীর জীবন বরণ করেন। আকসুমাইট জাগুয়ে শাসকরাও স্থাপত্যের অনুরাগী ছিলেন। মহাত্মা রাজা লালিবেলা তিনি জেরুজালেমের অনুকরণে চার্চ নির্মাণ করেন। চার্চের 3টে ভাগ, বেঙ্কো বা সাধারণ চার্চ, দেবার যেটা শহর অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল, বেদাম যেটা চার্চের সঙ্গে সংযুক্ত ছিল। আর ইথিওপিয়ার অর্থনীতি ভূমিকেন্দ্রিক, সরকারি রাজস্বের উৎস ছিল আন্তর্জাতিক বাণিজ্য। ভূমি রাজস্বের মধ্যে আমরা রিস দেখতে পাচ্ছি। এই রিস ছিল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অধিকার। এদের যে অধিকারীদেরকে গাব্বার নামে পরিচিত ছিল তারা। এই রিস ভোগের তারা কিন্তু সরকারের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা ছিল। আরেকটা রাজস্ব ছিল গুলাত বা গুল্ট, এটি সরকার চার্চকে প্রদান করত। এর অধিকারীরা গুলতানা নামে পরিচিত ছিলেন। এটা কেবল ভূমি কেন্দ্রিক ছিল না, বাজার, জলপথ, চারণভূমি কেন্দ্রিক ছিল। এবং গাব্বারদেরকে এই গুল্ট হোল্ডারদের নানা রকম কাজ করে দিতে হতো। আর এই ইথিওপিয়ার কৃষকরা ক্রীতদাস ছিল না, তাদের একটা স্বাধীনতা ছিল। তারা রাষ্ট্রের জন্য অতিরিক্ত ফসল ফলাতো এবং কারিগরি উৎপাদন হতো সেখানে, যদিও সীমিতভাবে। স্ত্রী পুরুষ কারিগররা তারা দূর বাণিজ্যের প্রয়োজনে হাতির দাঁত সোনার জিনিস তৈরি করত। এরপরেই আমরা আসছি মধ্যযুগীয় জিম্বাবুয়েতে। 1100 থেকে 1600 শতকের মধ্যে বিদ্যমান ছিল। 1300 থেকে 1450-এর মধ্যে তা উন্নতির উচ্চ স্তরে গিয়ে পৌঁছায়। এই ক্ষেত্রে আমাদের একমাত্র উৎস হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটা কারা তৈরি করেছিল, এই জিম্বাবুয়ে, গ্রেট জিম্বাবুয়ে কারা তৈরি করেছিল এই বিষয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে নানান রকম মত আছে। কেউ বলছেন যে না, বাইরে থেকে কেউ এসে তৈরি করেছিল, কখনোই আফ্রিকানরা এটা তৈরি করতে পারে না। তা এই দুর্গ নগরী এটা কোথায় অবস্থিত
দক্ষিণ আফ্রিকায় জাম্বেসি ও লিম্পোপো নদীর মধ্যবর্তী অংশে। এই যে জিম্বাবুয়ের একটা ইমপ্রেশন আমি এখানে তুলে ধরেছি। প্রত্নতাত্ত্বিক ডেভিড রান্ডেল ম্যাক আইভার ও গার্ট্রুড ক্যাটন থমসন তিনি মনে করেন আফ্রিকার স্থানীয় অধিবাসীরাই এটা তৈরি করেন নগরী। কারা? না কারাঙ্গা ও সোনা সম্প্রদায়। প্রত্নতাত্ত্বিকদের মতে এই গ্রেট জিম্বাবুয়ে তিনটে ভাগে বিভক্ত ছিল। একটা হিল বা পাহাড়, গ্রেট এনক্লোজার এবং ভ্যালি বা উপত্যকা। তাহলে এই যে দেখুন গ্রেট জিম্বাবুয়ে, তাহলে প্রথমটিতে ছিল সরকারি কার্যালয়, দ্বিতীয়টি যে গ্রেট এনক্লোজার মানে একটা বড় প্রাঙ্গণ থাকতো, মাঝখানে একটা বড় বাড়ি। সেই বাড়িটি গৃহটা কিরম ছিল না খড়ের ছাউনি দেওয়া মাটির গৃহাদি, এগুলিকে ঢাকা বা দাগা নামে পরিচিত ছিল। এই গ্রেট এনক্লোজার পাথর নির্মিত ছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে আমরা দেখছি মাটির গৃহাদি পাচ্ছি, আবার পাথর নির্মিত গৃহ ছিল। তার মধ্যে পশ্চিম দিকের যে এনক্লোজারে রাজ পরিবারের সদস্যদের নিবাস ছিল। পূর্ব দিকের এনক্লোজারটা ব্যবহৃত হতো ধর্মীয় কাজে। এখানে ভাঙা মৃৎপাত্র, কাচের বিটস বা গুটি প্রভৃতি পাওয়া গেছে, অর্থাৎ কারিগরি নিদর্শন এখানে পাওয়া গেছে। এর বাইরে ছিল ভ্যালি বা উপত্যকা অংশ, সেখানে পশুপালক ও কৃষকদের বাস, তারা খেতে কাজও করতো আবার বাণিজ্য শ্রমদান করত। এই প্রস্তর নির্মিত যে গৃহ তিন ভাগে বিভক্ত ছিল। প্রথমটা ছিল এব্রো খেব্রো প্রস্তর, দ্বিতীয়টা ছিল অলঙ্করণ যুক্ত, তৃতীয় ভাগে কতগুলো অসমান পাথর বসানো অবস্থায় পাওয়া গেছে। এই গ্রেট জিম্বাবুয়ের পতন হচ্ছে 1400 থেকে 1500 শতকের মধ্যে। কি কি কারণ? না কেউ কেউ বলছেন 1300 শতকে ক্ষুদ্র হিমযুগের পুনরাবির্ভাব ঘটাতে গবাদি পশুর রোগ দেখা দেয়, ফলে সোনা সম্প্রদায় তারা জিম্বাবুয়ে ছেড়ে তারা চলে যায়। এই যে একটা ক্ষুদ্র আইস এজের ইমপ্রেশন। আবার পরিবেশ দূষণ একটা কারণ, বা স্বর্ণ বাণিজ্যের পতন একটা কারণ। 1500 শতকে গ্রেট জিম্বাবুয়ে শরণার্থী যারা তাদেরকে নিয়ে গড়ে ওঠে খামি রাষ্ট্র ও মুতাপা সভ্যতা। এই জিম্বাবুয়ের অর্থনীতি কেমন ছিল? কারিগরি শিল্প ছিল, পশুপালন ছিল, ভগ্ন মৃৎপাত্র পাওয়া গেছে, গবাদি পশুর অস্থি পাওয়া গেছে, তার থেকে মনে হয় সম্ভ্রান্তরা গোমাংস ভক্ষণ করত, যেটা দরিদ্ররা তার থেকে বঞ্চিত ছিল। গবাদি পশুর মালিকানা সামাজিক মর্যাদার একটা পরিচয় ছিল, দরিদ্ররা তার থেকে বঞ্চিত ছিল। সোনা সম্প্রদায় লোহা, সোনা, তামার উত্তোলন করত, কারণ খনন কার্যের ফলে লৌহ সামগ্রী, তামা ও সোনার অলংকার পাওয়া গেছে। শুধু তাই নয়, জিম্বাবুয়ের অধিবাসীরা সোনা, তামা, লোহা, হাতির দাঁত প্রভৃতি রপ্তানি করত ও চীনের পোর্সেলেন, পারস্যের পাত্রকে তারা আমদানি করত। সাফালা ও কিলবা ছিল বন্দর শহর, এবং মনে করা হয় যে এই যে জিম্বাবুয়ে এটি ছিল সেট অফ মিথিক্যাল ক্যারেক্টার কিং সোলেমন অ্যান্ড কুইন শেবা, এটি তাদের আসন ছিল। তাহলে এবার সামগ্রিকভাবে যদি আমি আবার পিছে চলে যাই, যে মূল্যায়ন করতে দিই, তাহলে আমরা কি দেখলাম? মূল্যায়নের ফলে যে দেখুন আমি একদম প্রথমে চলে যাচ্ছি, এই অ্যাটলাস পর্বত, এই অ্যাটলাস পর্বতের একটা বিরাট ভূমিকা আছে এই আফ্রিকার এই আলোচনায়। এবং এই যে এর মধ্যে ইথিওপিয়া, মরক্কো এবং জিম্বাবুয়ে, এই যে তিনটে স্থানকে কেন্দ্র করেই আলোচনা সন্নিবেশিত হয়েছে। এবং এই তুর্কীয় আফ্রিকা, যা আজও আফ্রিকার অনেক কিছু মানুষের অজানা, সেই আফ্রিকাকে কেন্দ্র করেই কিন্তু এই আলোচনাটা সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে এই যে মরক্কো, বেশি সবগুলো জায়গা সম্পর্কে আলোচনা করা সম্ভব হয়নি, তার মধ্যে মরক্কো
এবং মরক্কো যা মাগরিব নামে পরিচিত ছিল সেই মরক্কো বা মাগরিব, এবং এই মরক্কোতে কতগুলি রাজবংশ আলমোরাভিদ, আলমোহাদ, মারিনিদ এবং তাদের শাসকদের সঙ্গে যে ধর্মের সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, এটি একটা উল্লেখযোগ্য একটা বিষয় এখানে রূপে এখানে চিহ্নিত হতে পারে। তাহলে এই যে সাধারণভাবে আমরা যেটা আমি আগে বলেছি যে এই যে মরক্কোতে মুসলিম বা ইসলাম ধর্মের অর্থাৎ শুদ্ধ ইসলাম ধর্মকে যে প্রতিষ্ঠা করার যে লড়াই, সেটা এক অর্থে সেটা পবিত্র, এটিও একটি জিহাদ বা ধর্মযুদ্ধ। এইখানে আমরা দেখতে পাচ্ছি আলমোরাভিদ, আলমোহিদ, মারিনিদ এরা এক একজন এক এক রকমের, তাদের মধ্যে হেটেরোজিনাস একটা কালচার আমরা দেখতে পাচ্ছি। এদের মধ্যে কেউ যাযাবর ছিল, কেউ আবার কৃষিকার্য করত, কেউ আবার ব্যবসা বাণিজ্য করত। এবং এই যে বন্দর যে নগর, এই বন্দর নগরের মধ্যে দিয়েই প্রমাণিত হচ্ছে যে বন্দর নগরের মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে যে তারা তাদের যে বাণিজ্যের বাজার সেটি অত্যন্ত সুদৃঢ় ছিল এবং তারা যে সমস্ত দ্রব্য রপ্তানি করত সেগুলির বিদেশে অনেক কদর ছিল। এবং এই বাণিজ্যিক বন্দরে তারা নানান রকমের ফ্যাক্টরি স্থাপন করত। আর এই প্রসঙ্গে যে স্পেনীয় বণিক, তার আগে যে ভেনিস, জেনোয়া বা ইটালীয় যে বণিক, তাদের যে বিশেষ ভূমিকা ছিল সে প্রসঙ্গেও জানা যায়। আর সমাজে জাতিভেদ ছিল, কৃতদাস প্রথা ছিল এবং উচ্চ নিচ ভেদাভেদ ছিল। শাসকরা তারা একদিকে যেমন শাসন করে গেছেন, তেমনি কিন্তু তারা আবার সমাজে যাতে শিক্ষার প্রসার হয় তার জন্য মাদ্রাসাও তৈরি করে গেছেন। আর ইথিওপিয়ার যে ইতিহাস যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইসলামের প্রতিরোধের ইতিহাস, এবং সেই কারণে ইসলামের সঙ্গে খ্রিস্টানদের মাঝামাঝি একটা বিরোধ তৈরি হয়েছে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ইথিওপিয়ার যে শাসকরা তারা বিশেষ গুরুত্ব, তারা বিশেষ একটা যোগ্যতার সঙ্গে তারা তাদের ব্যবসা বাণিজ্য তারা তাদের পরিচালনা করেছিলেন। এবং এই রাজস্ব সম্পর্কে আমরা জানতে পারছি। এরপরেই আমরা জিম্বাবুয়ের কথা বলছি। জিম্বাবুয়ে সম্পর্কে খুব কমই জানা যায়। মেইনলি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে কিন্তু জিম্বাবুয়ে সম্পর্কে আমরা একটা ক্ষুদ্র একটা যে পরিসরে যে আলোচনাটা এখানে হয়েছে, কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু জিম্বাবুয়ের যে বিষয়টা সেটা একটা মিথিক্যাল যে কাহিনী, অর্থাৎ কিং সলোমন এবং কুইন শেবাকে কেন্দ্র করে মনে করা হয় যে সেটি এই জিম্বাবুয়ে তাদের সিট ছিল। এবং খনন কার্যের ফলে হয়তো তার কোনো নিদর্শন প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন। তবে আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে এটি আফ্রিকানদেরই তৈরি। এই যে মরক্কো, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, এই যে সামগ্রিকভাবে যে আলোচনা, সেটা থেকে আমরা কি দেখছি, এইটি আমাদের প্রতীতি হয়েছে যে হেটেরোজেনাস এবং তার মধ্যে নানা বিভেদ আছে, কিন্তু বিভেদের মধ্যেও কিন্তু ইতিহাসের ক্ষেত্রে কিছু কিছু ঐক্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই ঐক্যগুলোকে কিন্তু আমাদের খুঁজে নিতে হয়েছে। তার মধ্যে আমরা করের ক্ষেত্রে তাদের রাজস্বের বিষয়টি এবং তাদের যে আর্কিটেকচার সেই বিষয়টি, সে বিষয়েও কিন্তু তাদের মধ্যে অনেকটা সাদৃশ্য রয়েছে। এই বলে
আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।